ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন চাবি, রচনায় আশা দেবী। মাঝরাতে একটা ঝোড়ো হাওয়ার প্রভাত বিশ্বাসের কাঁচের জানলায় উপর আছাড় পড়ল। যেন মনে হলো দূরের পাহাড় পেরিয়ে ঝাউ গাছগুলির মাথার উপর দিয়ে সে যেন ওই জানলাটা লক্ষ্য করেই ছুটে আসছে। তারপর সেই ঝোড়ো হাওয়ার ঠিক কান্নার মতো সবে উচ্ছ্বাসে জানলার খড়খড়িগুলোকে মুখ চাপড়ানোর মতো আওয়াজ করে খুলে ফেলল। আর যেন ঝোড়ো হাওয়ার দূরে ভেসে আসা ফুলের গন্ধর মতো একরাশ গন্ধের সঙ্গে পালকের মতো লঘু পায়ে কে যেন ঘরের ভিতরে নেমে এলো। তারপর সেই কোড়া শাড়ির গন্ধ, চেনা চেনা মিষ্টি মিষ্টি গায়ের গন্ধ, চুলের গন্ধ আর গরম গরম নিঃশ্বাসে কে যেন ঘরটা ভরে দিল। প্রভাতে অনুমান করলো অনু এসেছে। কদিন বৃষ্টি নেই, প্রচন্ড গুমট চলছে। পাহাড়ে এমন গুমট সচরাচর দেখা যায় না। মনে হচ্ছে একটা প্রবল ঝড় বৃষ্টির পূর্ব সংকেত। প্রভাতের ঘরটার বাইরে যেন শব্দহীন পাহাড়ি রাজ্যের স্পন্দহীন অন্ধকারের রাতটা যেন তার অনুভূতিগুলোকে স্তিমিত করে আনছে। যেন মনে হচ্ছে বাইরের এই পাহাড়ি পাথুরে অন্ধকারটা তার বুকটাকে দুহাত দিয়ে চেপে ধরে রাখতে চাইছে। বাইরের নিঃশব্দ পৃথিবী, ভেতরে নিরন্ধ্র অন্ধকার। এই নিথর রাতের আধার যেন তার ইন্দ্রিয়গুলি এই মুহূর্তে সজাগ হয়ে উঠেছে। মনে হচ্ছে তার কে যেন জানলার কাছে এসেছে, শাখার মতো সাদা আর সরু সরু আঙুলগুলো দিয়ে খড়খড়ের কাঠগুলো খুলছে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়িয়েছে তার খাটের কাছে। আরো কাছে এগিয়ে আসছে সে। বাহাদুর, বাহাদুর, নিল নিল আমার সিন্ধুকের চাবি নিল। বিকৃত কণ্ঠে প্রভাত চিৎকার করে উঠল। তারপর তীরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এই শীতের রাতেও সে ঘেমে নিয়ে গেছে। উত্তেজনায় ছুটে এসে ঘরের কোনায় সুইচ বোর্ডটার কাছে গিয়ে আলো জ্বালালো। মাথার মধ্যে যেন হাতুড়ির ঘা দিচ্ছে কে। ঘরের আলোটা জ্বলে উঠতেই যেন ছায়া বীজের মতো দেওয়ালের গায়ে অনু আস্তে আস্তে মিলিয়ে গেল। প্রভাত বিছানার উপর বসে পড়ল ধপ করে। নিজেকে একটু সংযত করে নিয়ে সে আবার চারিদিকটা বেশ করে চেয়ে দেখল। আলোটা ভারী ঘোলাটে লাগছে। কতদিনের পুরনো আর ময়লা বাল, ধুলো ময়লায় পড়ে পড়ে ওর জোর কমে গেছে। চারিদিকে মাকড়সার জাল বুনেছে। সেই মাকড়সার জালের তার বেয়ে নেমে আসা আলোর ক্ষীণতম রশ্মিগুলোতে চুন বালি ওঠা দেওয়ালগুলোকে যেন ক্রূর সাপদের দাঁতের মতো লাগছিল। কারা যেন অজস্র অঙ্গুলির সংকেতে তাকে শাসিয়ে চলেছে একটানা। প্রভাত ঘর, বার, খাটের তলা, আলমারির পাশ সব খুঁজে দেখল। অনু কোথাও নেই। দরজার হুড়কো তেমনি বন্ধ। তবে কে বালিশের নিচে চাবি নিতে এসেছিল? প্রভাত বালিশ তুলে দেখলো সেটা সেখানেই পড়ে আছে। আলমারির পাশে লোহার সিন্দুক, তেমনি ছেঁড়া অয়েল ক্লথ দিয়ে ঢাকা। ধুলোয় ধুলোয় সিন্দুকের গায়ের লাল স্বস্তিক চিহ্নটা একটা ক্ষতের মতো তেমনি কালো হয়ে তাকিয়ে আছে। কেউ যে এতে হাত দিয়ে এমন তো মনে হচ্ছে না। তবে প্রভাত বিছানা ছেড়ে উঠে বসলো। ভাঙা দাঁতের উপরের কাটা ঠোঁটটার ভেতর থেকে সরীসৃপের মতো বার কতক লাল জিভটা নাড়ল। এবার যেন তার অনুভূতিগুলি একটু একটু করে আসছিল। হঠাৎ মনে হলো বড্ড তেষ্টা পেয়েছে। ঘরের ভেতরে রাখা কাঁচের কুঁজোটা থেকে ঢক ঢক করে খানিকটা জল সে খেয়ে ফেললো। তারপর ধপ করে বিছানায় বসে পড়লো। অনু এসেছিল। প্রভাত জানতো সে আসবেই, আসবেই তার গয়নার আকর্ষণে। পাগলের মতো ছুটে এসে সে জানলাটা খুলে দিল। তারপর দূরে সন্ধানী চোখ মেলে কাকে যেন খুঁজতে লাগলো সেই নিকশ কালো অন্ধকারের ভেতর। ওই যে পেন্সিলে আঁকা পাহাড়ের সারি আকাশের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদেরই মাথায় উপর দিয়ে হয়তো ওই দমকা ঠান্ডা হাওয়াটা ছুটে এসেছিল পাগলের মতো। কালো কালো পাইনের মাথাগুলো কেঁপে কেঁপে শিউরে শিউরে উঠেছিল যেন সেই হিমেল স্পর্শে। পাহাড়ের বুকের গ্রামগুলো ঘুমন্ত গৃহস্থের ঘরের নিবু নিবু আলোগুলোকে যেন সে ফুঁক দিয়ে নিভিয়ে দিল সহসা। হঠাৎ যেন বাজ পড়া ন্যাড়া গাছটার উপর শকুনের ছানাটা চিৎকার করে কুকিয়ে কেঁদে হঠাৎ চুপ করে গেল কাকে দেখে। আর কে যেন ছুটে আসছে সাদা কঙ্কালের আঙুলের ধোঁয়ায় কালো মুখ পোড়া চোরা লণ্ঠন হাতে ধরে। আর দেখতে দেখতে সেই ঘরের চালে সেই গাছের মাথার পুঞ্জ পুঞ্জ হিমনি জমে রূপ নিল অনু। আর সেই মায়া মায়ের কায়া যেন অনায় সেই কায়া গ্রহণ করে জানালার ভেতর দিয়ে ঘরে ঢুকে পড়ল। তারপর তার ব্রোঞ্চের চুড়ির কর্কশ ঠুনঠান, শাড়ির আওয়াজ আর মাথার তেলের গন্ধ ঘর ভরে দিয়েছিল। প্রভাত তাকে দেখেছে, নইলে সে বুঝল কি করে অনুকে? বাইরে থাকে বাহাদুর ডাকছে, বাবু বাবু, কি হলো, দরজা খোলো। কিন্তু প্রভাত দরজা খুলল না। শুধু পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো, যেন কাকে খুঁজছে, যেন দরজা খুললেই সে পালিয়ে যাবে। এমনি সে প্রায়ই করে। বাহাদুর পুরনো চাকর, সে সবই জানে।
অনুকে দোতলার জানলা দিয়ে ছুঁড়ে ফেলে খুন করবার পর থেকেই সে এমনি করে স্ত্রীর গহনা পাহাড়ে দিয়ে চলেছে যক্ষের মতো অনুর হাত থেকে। তবু মনে হয় পারবে না, সে কিছুতেই পারবে না। অলংকার লোলুপ অনুর মৃত্যুর পর আরো বয়েছে, সে এগুলো নেবেই। এই কথাটা ভাবতে ভাবতে যেন তার মাথার শিরা উপশিরাগুলো টুকরো হয়ে গিয়ে ছিঁড়ে যেতে চাইছে যন্ত্রণায়। যদি তার একটা রাতও নিশ্চিন্তে ঘুম হতো তাহলে হয়তো সে বাঁচতে পারত। বাড়ির নাম প্রভাত কিরণ। এই ইতিকথা বড় বিচিত্র। এই শহরের পথে পথে সিগারেট ফ্রি করে বেড়াতো প্রভাত। কটা পয়সাই বা হয় এতে? কখনো একবেলা ভাত জোটে, কখনো অনাহার। হঠাৎ যুদ্ধ বাঁধল। 4টে ভাঙা দাঁত আর কাটা ঠোঁটের ফাঁক দিয়ে হাসির ঝিলিক খেলে গেল তার মুখে। সরস্বতীকে ক্লাস 7-এ বিদায় দিল, লক্ষ্মীকে কিভাবে লোহার বন্দুক ছিন্দুকে বাঁধতে হয় তা সে জানত। যুদ্ধের সুযোগে কুটিয়াদের মারফত তিব্বতে সে সিগারেটের চোরা কারবার করত। আর যেন কি কি চালান দিতে কে জানে। চোখের নিমেষে কাঁচা টাকা আর সোনার বাড়ে তার সিন্দুক ভরে গেল। গরিলার মতো লোমশ হাতে কানের উপর ধোপা ধোপা চুলগুলো টেনে টেনে ফাঁকা দাঁতের পাশে লিকলিকে জিভটা নেড়ে নেড়ে হাসতো প্রভাত। কি সুখী, কি সুখী সে। নিজের নামে বাড়ি করেছে সে। সবাই ধরে বসলো বিয়ে কর। কেউ নেই, কে দেখবে? প্রভাত এবার জন্তুর মতো অর্থহীন দৃষ্টি মেলে চেয়ে রইল। তাকে বিয়ে করবে কে? যার চোখে আছে সে কিছুতেই সাহস করবে না। কিছুদিন বেশ কেটে গেল। এবার বিয়ের প্রসঙ্গে তার মুখে রহস্যের হাসি। এরও 3 মাস পর একদিন সকলকে বিস্মিত করে চৌমাথার মোড়ে বউ নিয়ে নামলো প্রভাত। সবাই বিস্ফোরিত দৃষ্টি মেলে চেয়ে রইল। অফিসে লেট হয়ে গেলে তবু কোনো মন্তব্য পর্যন্ত পারল না। অপূর্ব সুন্দরী অনু, তার সারা শরীরে গয়না আর বেনারসিতে ঝলমল করছে। সবাই বললে, এই গরিলার গলায় হীরের হার পরালো কে? গয়না প্রভাতই দিয়েছিল। মনে মনে ছিল স্ত্রীকে দেওয়া মানেই ঘরে থাকা। তাছাড়া সুন্দরী বুদ্ধিমতী অনু প্রথমে একেবারে বেঁকে বসেছিল, কিন্তু গরিবের মেয়ে সাজতে বুঝতে গয়নাগাটিতে তার বড় লোক। সেই রন্ধ্রে শনি প্রবেশ করলো এবং সে প্রভাতের ফাঁদে পা দিল। পাহাড়ের কোলে বিরাট বাড়ি, বাগান, এমন স্বামীর ঘর অনু আশাও করেনি। কিন্তু আশ্চর্য, এই কদিনই যেন সে অনুভব করলো প্রভাতের চোখে তাকে সামনে পাহারা দিয়ে ফিরছে। কিছুদিন আড়ে আড়ে কথা বলে তারপর একদিন বলেই ফেললো, প্রভাত, গয়নাগুলো খুলে রাখো, সর্বদা ব্যবহার করলে ক্ষয় যাবে। সে কি? তবে দেবার দরকার ছিল কি? আমি তোমার সর্বদা ব্যবহারের জন্য ব্রোঞ্চের চুড়ি তৈরি করে রেখেছি। না, আমি গয়না খুলবো না। অনুর গলার হারটা 2 হাতে চেপে ধরলো। রোল গোল্ডের হার পরবো না আমি। ছি ছি, আবার কি? সবাই তাই করে, তুমিও করবে? না, আমি করবো না, দৃঢ় স্বরে অনু জানিয়েছিল। কিন্তু কথা তার টেকেনি। প্রভাত ঠিক তখনই নেয়নি কিছু, তার কয়েকদিন পরই নিয়েছে জোর করে। যেন সে এত সোনার অভাবে অপচয় সহ্য করতে পারছে না। ব্যবহার করলে সোনা ক্ষয়ে যায় যে। অনু কদিন চেয়েছে, অভিমান করেছে। তারপর হাতে কগাছা ব্রোঞ্চের চুড়ি ছাড়া আর কোনো গহনাই পড়েনি। আর মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রভাত। কি লোভী মেয়েটা, কি ভীষণ লোভ ওর গয়নার উপর। নইলে গরিলার মতো স্বামীর চেহারা দেখেও বিয়ে করবে কেন? বিয়ে তো করেছে সে গয়নাকে, শাড়িকে, প্রভাতকে নয়। কাছে ডাকলে আসে না, সর্বদা দূরে দূরে থাকে। মনে হয় যেন কেমন ভয় করে তাকে। ব্যস্ত ছিল, কি দরকার ছিল তার বিয়ে করবার? তার সুন্দরী স্ত্রী ইচ্ছে করে অনুকে দূর করে দেয় বাড়ি থেকে। সামনের কাটা ঠোঁটে দণ্ডহীন বড়ের ফাঁক দিয়ে যেন সরীসৃপের মতো জিহ্বাটা তার লিকলিক করে ওঠে। এই সময় যেন তাকে ভারী বিভৎস লাগে দেখতে। হঠাৎ তার সামনে চোখে পড়তেই দেখে অনু জানালার কাছ থেকে 2 চোখ ভয় নিয়ে ছুটে পালাচ্ছে, যেন পায়ের কাছে সাপ দেখছে সে। বাজারের সামনে একটা হোটেল খুলেছে। দিন রাত সে তাই নিয়েই ব্যস্ত। বাড়ি প্রায় ফেরা হয়ই না। আজ সে বাড়ি ফিরলেই যত রাত হোক। বাহাদুর অবশ্য বাড়ি ফেরবার জন্য রোজই বলে। এও বলে, না ফিরলে হয়তো খুবই ক্ষতি হবে। কিন্তু প্রভাত নিরুপায়। চীনা সীমান্তে যুদ্ধ লেগেছে, এখানে কত সৈন্যের আমদানি হচ্ছে। একটা ভালো হোটেল খুললে এ সময় লাল হয়ে যাবে যে। বাড়ি তো আছেই চিরকালের। ওই মৌকায় কিছু টাকা সংগ্রহ করে নিতে দোষ কি? সুযোগ জীবনে কবার আসে। কিন্তু যাক, সেসব কথা। সে আজ বাড়ি ফিরবেই। একটা পুরো ইটালিয়ান কম্বল গায়ে জড়িয়ে সে নির্জন বনের পথ ধরে অন্ধকারে একা বাড়ির পথ ফির ধরল। কুয়াশা, শীত হাওয়া আর আঁকাবাঁকা পথ। একটু দেরিই হলো বাড়ি ফিরতে। কিন্তু বাড়ির সামনে এসে চমকে থেমে গেল প্রভাত। অনু হাসছে আর কথা বলছে যেন কার সঙ্গে। কি সুন্দর সে হাসি! এমন করে আবার যে অনু হাসতে জানে, না দেখলে প্রভাত বিশ্বাস করতো না। গলাটা ভূপতির না? তারই কর্মচারী ছোকরা, অনুরই দেশের ছেলে, ভারী সুপুরুষ দেখতে। অনুরই অনুরোধ প্রভাত ওকে চাকরি দিয়েছে। তখন বোঝেনি খাল কেটে সে কুমির এনেছে। আমি আর থাকবো না ভূপতি, তুমি আমাকে বাঁচাও। ওরা আমাকে সারাদিন পাহারা দেয়, বাড়ি থেকে বাগানে পর্যন্ত নামতে দেয় না। সব গয়নাপত্র কেড়ে নিয়েছে। তুমি আমায় নিয়ে চলো। আমি তো তখনই বলেছি মানুষ জন্তুর সঙ্গে থাকতে পারে না। তুমি আমাকে বাঁচাও।
চাবিটা নিয়ে গয়নাগুলো হাত করো, তারপর চলো যাই চলে। চাবি নেবো কেমন করে? ওর ট্যাঁকে থাকে যে, দেখো না বুদ্ধি করে কিভাবে নেওয়া যায়। আর সহ্য হলো না প্রভাতে, সে ছুটে এসে দরজায় ধাক্কা দিল। দরজা খোলো অনু। ওদিকে জানালা বন্ধের আওয়াজ এলো। তারপর অনু দরজা খুলতে সে বাঘের মতো অনুর ঘাড়ে ঝাঁপিয়ে পড়লো। লুকিয়ে লুকিয়ে হাসি আর প্রেম, বের করছি সব, আমি জন্তু, বেশ দেখাচ্ছি তোর মজা। কুকুর বাঁধা শেকল দিয়ে খাটের পায়ের সঙ্গে বেঁধে প্রভাত অনুকে পিশাচের মতো চাবুক দিয়ে পেটালো। অনু দাঁতে দাঁত চেপে চুপচাপ শুয়ে গেল। ঘৃণায় লজ্জায় তার চিৎকার পর্যন্ত করতে ইচ্ছা করলো না, শুধু ভয় হতে লাগলো ওই সাপোতটার ভাঙা দাঁত আর কাঁটা ঠোঁটের ফাঁক দিয়ে লিকলিকে জিভটা বেরিয়ে কখন তাকে একেবারে শেষ করে ফেলবে। খানিকটা পরই অনু জ্ঞান হারিয়েছিল। সামনের জানলার কাছে দপদপ করে জ্বলছে ভূপতির দুটো চোখ, অন্ধ রাগে যেন ফেটে পড়তে চাইছে সেই অগ্নিপিণ্ড দুটো। এরপর কিছুদিন বেশ চুপচাপ কাটলো। প্রভাত নিয়মিত কাজকর্ম করতে লাগলো, আর অনু আপনার মতো এত বড় বাড়ির কোণে 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 গৃহকর্ম নিয়ে ব্যস্ত, খবর কেউই রাখার প্রয়োজন বোধ করলো না। মাঝে মাঝে প্রভাতের কেমন আত্মবিশ্বাস জাগতো, তখন মনে হতো তারও আজকাল এমন করে ভালোবাসা, স্নেহ, মায়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। শনিবার হাট থেকে ফিরে প্রভাত মুখর কণ্ঠে ডাকলো, অনু, অনু, অনুপমা। অনুর কানে সে ডাক যেতেই সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দেওয়ালে ঠেল দিয়ে দাঁড়িয়ে রইল। আবার ডাকিল, কি এনেছি দেখো এসে। বেরিয়ে যাওয়ার সময় তাকে চাবিটা ফেলে গিয়েছিল ওর প্রভাত, এখন সেটা অনুর চোখে পড়েছে। দেবে কি দেবে না ভাবতে ভাবতে আবার ডেকেলো, অনু আমার সর্বনাশ হয়েছে, চাবি। ছুটে পাগলের মতো সে ঘরে ঢুকলো। দ্রুত কতগুলো চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল তার মাথায়, আর মুহূর্তে পাকা অভিনেত্রীর মতো এক গাল হেসে সে বলল, এই তো এখানে পড়ে, পাগলের মতো কোথায় খুঁজছো তুমি? দাও দাও বলে হাত বাড়িয়ে ছুটে এলো প্রভাত। আলমারি টালমারি আবার খোলোনি তো? কি যে বলো, এক্ষুনি তো পেলাম, আমি এই তোমার ডাক শুনে আসতে গিয়ে। ঠিক তো, আগে পাওনি তো? বললেই সে চাবি নিয়ে ছুটে গেল। আলমারি খুলে দেখলো না, সব ঠিক আছে। আঁকাবাঁকা চোখের সকৌতুকে দৃষ্টি মেলে চেয়ে রইল অনু, যেন একটা মজার খেলার দর্শক সে। এবার ছুটে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললে, দেখো তোমার জন্য কি এনেছি, শাড়ি, সাবান, স্নো, পাথরের মালা। গলাটা খালি থাকে কিনা ভালো দেখায় না, নাও অনু। অমন করে চেয়ে আছো কেন? নিথর হয়ে জমে যাওয়া হৃৎপিণ্ডটাকে অনু যেন নাড়া দিয়ে জাগাতে চাইলো আরো একবার। আর অভিনয় করা সম্ভব নয়, বরং নিষ্ঠুরতা ভালো। এ সোহাগ সহ্য হয় না আর। ফাঁকা দাঁতের ফাঁকের কাটা ঠোঁটের এই বিকট হাসি তার আরো অসহ্য। সে ধীরে ধীরে মৃতের মতো পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের বাড়ির ভূপতি জানলা দিকে খানিক তাকিয়ে কি যেন ভাবলো প্রভাত। তারপর পকেট থেকে ক্যাশ মেমোটা বের করে একবার দেখে নিয়ে সাবধানে জিনিসগুলো তুলে রাখলো। আর এতগুলো টাকা বেঁচে গেল ভেবেই কি একটা বাঁকা হাসির রেখা ঠোঁটের কোণে খেলে গেল না অন্য কিছু সে অনুভব করলো। রাতে অনুর ঘুম হলো না, কেবল এপাশ ওপাশ করতে লাগলো। প্রভাতের সশব্দে নাম ডাকছে, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরটা যেন তিন্নির তীর্থ। শীতের দেশ, সব কেমন স্যাঁত স্যাঁত করছে বলে মনে হয়। চারিদিকে ধুলোর গন্ধ, জিনিসপত্রের দম বন্ধ করা গুমোট ভাব যেন অসহ্য লাগছে তার। দিনের বেলা এসব তো কিছুই মনে হয় না, কিন্তু রাতে অখণ্ড অবসরে এরা যেন একটা অখণ্ড রূপ নিয়ে এসে সামনে দাঁড়ায়। ভূপতি বলছে পালাতে হবে, জানলার কাছে এসে সংকেত করেছে পথে দাঁড়িয়ে থাকবে। আর দেরি করা চলবে না, এক্ষুনি পালাতে হবে। কিন্তু চাবিটা প্রভাতের ঘুমছিতে বাঁধা, হাতটা তার উপরে আছে, কিন্তু গহনা না দিয়ে সে কিছুতেই যেতে পারবে না, প্রাণ গেলেও না। এই গহনার জন্যে তার আজ এত কষ্ট। কি করে চাবিটা নেওয়া যায়? অনু ধীরে ধীরে প্রভাতের পাশে এসে বসলো। ধীরে ধীরে মাথায় কপালে হাত বুলাতে লাগলো, আর ঘুমের ঘোরে দুর্বলতার মুহূর্তে প্রভাত অনুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। ধীরে ধীরে অনু চাবিটা কোমর থেকে খুলে নিল। আলমারিটা খুলতেই হয়তো শব্দ হয়েছে। হঠাৎ প্রভাত চিৎকার করে উঠলো, বাহাদুর, বাহাদুর, চোর, চোর বলেই ছুটে গিয়ে ইলেকট্রিকের বোতামটা টিপে দিতেই আলো জ্বলে উঠলো। আর প্রভাত বাঘের মতো লাফিয়ে গিয়ে অনুর ঘাড়ে পড়লো। চোর, শয়তান! অনু সোজা হয়ে দাঁড়ালো। নিজের জিনিস নেওয়া চুরি নয়, তাছাড়া আমি কি এই বাড়ির কেউ নই? আলমারিতে হাত দেবার আমার অধিকার নেই? না, নেই। তোমার কিছুতেই কোনো অধিকার নেই এই বাড়ির। নিশ্চয়ই আছে, আমার গয়না দিয়ে দাও, আমি চলে যাবো। ভূপতির সঙ্গে? মুখ বিকৃতি করে প্রভাত বলল, হ্যাঁ, ওর সঙ্গেই যাব, আমার ওকে ভালো লাগে। তবে রে, যাও, ওর কাছেই তোমাকে পাঠাচ্ছি। বলি জানলা খুলি সেই নিথর জঙ্গলের অতলান্তে অনুকে এক ধাক্কায় ফেলে দিয়ে জানলা বন্ধ করে দিল। পেছনে ঝর্ণার কলতানের সঙ্গে অনুর চিৎকার যেন মিশে রাতের আকাশকে বিদীর্ণ করে দিল। আর তক্ষুনি কালো আকাশ চিরে বিদ্যুৎ চমকালো, আর সঙ্গে সঙ্গে পাহাড়ি ঝড় আর আকাশ ভাঙা বৃষ্টি নামলো বিশ্রামহীন সংযমহীন ভাবে এক টানা 7 দিন। নিচের মুখে ঝর্ণা আরো মুখর হলো। বড় বড় পাথর টেনে আনতে লাগলো, গাছপালা ভেঙে জলের স্রোত চললো তিস্তার দিকে ছুটে। পাথরের নিচে কোনো গুহার অন্ধকারে অনু চিরনিদ্রায় নিথর হয়ে রইল।
কে তার খবর রাখে? অনু চলে গেল চিরদিনের মতো। কিন্তু প্রভাতের দ্বিতীয় চেতনা যেন মনের কাছে একটানা প্রলাপ বুকে চলল। প্রতি রাত্রে তারপর থেকে আর্তচিৎকার শোনা যেত। রাত যেন বিভীষিকা, তার সব শান্তির ঘুম কেড়ে নিল অনু। রাতের পর রাত জেগে এসে বদ্ধ জানলার কাছে বসে চিৎকার করে, ডাক্তারের পায়ে ধরে বলে, আমায় সব নাও ডাক্তারবাবু, আমায় এক রাত ঘুমোতে দাও। কিন্তু অনু তার ঘুম কেড়ে নিয়ে গেছে। সারা রাত মনে হয় কে যেন আসে, কে যেন তার ঘরে ঢুকেছে। তার শাড়ির গন্ধ, চুরির শব্দ, পায়ের আলতো আওয়াজ আর রাতের অন্ধকারে উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শ আর চাবির শব্দ প্রভাতকে পাগল করে দেয়। অনু এসেছিল, নিশ্চয়ই এসেছিল। বন প্রান্তর পাইনের শাড়ির উপর দিয়ে দূর দূরান্তের সপ্ত সিন্ধু পার হয়ে মৃত্যুর অন্ধকার থেকে। জীবন্তকে খুন করা যায়, কিন্তু মৃতকে খুন করবে কেমন করে? প্রভাত চিৎকার করে উঠল, চাবি দাও অনু, চাবি দাও, নইলে খুন করব। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।